আমি আমি এই প্রশ্নটা অ্যাড্রেস করার আগে আমি মোস্তফা খামেনির ব্যাপারে একটা প্রশ্ন আমি একটু আপনি করেছিলেন যে মোস্তফা খামেনিকে কেন দেখা যাচ্ছে না ইত্যাদি। এটা হুম। কিন্তু এখন ইরানের সাধারণ মানুষের চাওয়া যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আর তারা এক্সপোজ করবে না এবং তারা কোথায় আছে এটা কেউ কেউ যেন না জানে। এখন দেখেন আপনি যে এর আগের যে আমরা এই যুদ্ধের ঠিক আগে যে ইরানে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই অস্থিরতার কিন্তু একটা মূল বিষয় ছিল যে তাদের সরকারের বিরুদ্ধে, এবং তাদের সরকারের বিরুদ্ধে কিন্তু আসলে অপশাসনের ব্যাপারটা না। সরকারের বিরুদ্ধে ছিল তাদের আর্থিক অসুবিধার ব্যাপারটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। জিনিসপত্রের দাম বেশি, মানুষের জীবনের খুব কষ্ট হয়ে যাচ্ছে জীবন ধারণ করা। তো এই বিষয়গুলি ছিল কিন্তু তাদের সরকারের কাছে দাবি। তাদের এবং এই যুদ্ধ কিন্তু ইরানের প্রত্যেকটা মানুষকে এমনভাবে মানে কি বলে আমি আপনাকে ডিটারমিন বা সংকল্পবদ্ধ করে ফেলেছে যে তারা আর যাই হোক আমেরিকাকে তারা কোনো ছাড় দিতে রাজি না। এবং তারা কিন্তু এখন দেখা যাচ্ছে কি সাধারণ মানুষ মানে পুরুষ মানুষের চেয়ে কিন্তু মেয়েদের কিন্তু দাবি এখন সবচেয়ে বেশি, যে তারা চায় যে তারা যেন তাদের সরকার যেন আহ, কোনোভাবেই কিছু কিছু বিষয় যেন তারা একেবারে কোনো রকম ছাড় না দেয়। তার মধ্যে এক সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুই যেন তারা অ্যাকসেপ্ট না করে। তারা তারা এবং সব শেষে যে পররাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে যে এনরিচ ইউরেনিয়াম যেটা আছে, স্টক পাইল যেটা, এই স্টক পাইল ইজ লাইক সয়েল অফ ইরান। এটাকে কোনোভাবেই কারো হাতে তুলে দেওয়া হবে না। এটা ইরানের জনগণের সম্পত্তি, তাদের কাছে থাকবে, এটা যেখানে আছে সেখানেই থাকবে। আর এখান থেকে তারা পিছনে ফিরতে চায় না, এবং তারা চায় একটা সার্বভৌম। এবং তারা যে যুক্তিটা দেখিয়েছে সেটা হচ্ছে যে আমি বারবার আক্রান্ত হচ্ছি, আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমরা পারমাণবিক বোমা তৈরি করছি না এবং আমাদের তৈরি করার কোনো ইচ্ছা নেই। আমাদের ধর্মীয় নেতার নির্দেশ ছিল এটা। কিন্তু তারপরেও আমরা আক্রান্ত হচ্ছি। এখন তারা বাধ্য হচ্ছে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের কোনো রক্ষা কবচ দরকার, এবং সেটাকেই তারা মিন করছে বারবার। সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ইরানের উপরে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে গত 40-47 বছর ধরে যে কষ্ট দেওয়া হয়েছে, এটার কারণে তারা কম্পেনসেশন চায়। এই কম্পেনসেশন যদি না দিতে পারে তাহলে তারা হরমুজের উপরে ট্যাক্স বসিয়ে সেটাকে তারা উঠাবে। এটা হলো তাদের নেক্সট পয়েন্ট। এবং হরমুজের ব্যাপারেও তারা কিন্তু ছাড় দিতে রাজি হচ্ছে না। তবে এক্ষেত্রে আমি মনে করি এখানে হয়তো কিছুটা নমনীয়তার সুযোগ আছে। কারণ যদি ইউরেনিয়াম ইস্যুতে যদি ইরানের দাবিটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে হয়তোবা তারা হরমুজের ব্যাপারে কিছু কনসেশন দিতে পারে। থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ইরান একটা সার্বভৌম দেশ হিসেবে গ্যারান্টি চায় যে তাই, এবং একটা লাস্টিং পিস চায়। তারা এই ধরনের কোনো রকম মেকশিফট অ্যারেঞ্জমেন্ট চায় না, যে একটা স্বল্প সময়ের জন্য একটা যুদ্ধবিরতি তারপরে এই ব্যাপার, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে যে একটা যাই কিছু হবে সেটা একটা স্থায়ী এবং তারা একটা ট্রাম্প না, তারা অ্যাকচুয়ালি একটা তৃতীয় পক্ষের গ্যারান্টি চায় যে ইরানের উপরে কোনো আক্রমণ হবে না, এই গ্যারান্টি তাদেরকে দিতে হবে। তো এই জন্য আমি যেটা ফিল করি যে প্রতিটা কথাই কিন্তু তাদের ইন্ডিকেট কিন্তু তারা করছে, আমি যেটা মনে করি তারা ইউরোপকে ইন্ডিকেট করে, কারণ তারা মনে করে যে ইউরোপে তাদের বন্ধু আছে এবং ইউরোপের অনেক দেশ কিন্তু ইরানের ব্যাপারে তারা খুবই সফট, বিশেষ করে ইটালি, পর্তুগাল এবং স্পেন। সুতরাং এই তিনটা দেশকে যখন তারা পাবে, এরকম সমমনা আরো অনেক দেশ থাকবে যারা ইরানের স্বার্থটাকে তারা দেখবে। এবং ইরান কিন্তু প্রতিবার ইরানের ইভেন আমি বলবো যে আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনও বলে যে ইরান কিন্তু কোনো টেরোরিস্ট অ্যাটাক কোথাও করে নাই, এবং তারা কিন্তু টেরোরিজমকে তারা তারা সাপোর্ট করে না। কারণ এই টেরোরিজমের ফলে যে সাধারণ মানুষের ক্ষতি হয় এবং অহেতুক ক্ষতি হয়, যেটা সুন্নি আপনার আইসিস টাইসিসরা করেছে বা তালেবানরা করেছে, বা তালেবান আমি বলবো না, আমি বলবো যে যেটা হচ্ছে যে আপনার ওসামা বিন লাদেনের যে মোটো ছিল আর কি, তাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, তাদের কিছু ফলোয়ার ছিল। এবং আমি মনে করি এগুলি সবই কিন্তু এই যে ইরান যে ফলস ফ্ল্যাগ অপারেশনটা করে, সরি ইসরায়েল, হুম। এরা কিন্তু সবই কিন্তু এগুলির জন্মদাতা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল। এরাই কিন্তু আসলে এই গ্রুপগুলিকে একটাকে তৈরি করে, সেটা থাকতে থাকতে আরেকটাকে রেডি করে এবং কন্টিনিউয়াসলি কেওয়াসটা এটা বাঁধিয়ে রাখে। এবং এই দায় দায়িত্ব, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ইউরোপের মতো
মানুষ যারা নাকি যাদেরকে বলা হয় শিক্ষিত বিবেকবান, তারা এই জিনিসগুলি তারা সাদা চোখে দেখতে পায় না যে এটার আলটিমেটলি হু ইজ দি ক্রাফটসম্যান, মানে এটার শিল্পীটা কার, মানে কে এটা পরিকল্পনা করছে, কে এটাকে অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে কিন্তু আমি বলবো যে সবকিছুর মূলে হলো মোসাদ, হলো একটা নাম্বার ওয়ান ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, যারা এই সারা পৃথিবীতে এই কেওয়াজ রেখে রেখে দেওয়ার জন্য। এটা কিন্তু এটা হলো এক। ২ নম্বর হচ্ছে যত আমেরিকার যত ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, এই ডিফেন্স ইন্ডাস্ট্রির মালিকরা যারা, তারা কিন্তু এর থেকে বেনিফিটেড হতে চায়। এবং এই বেনিফিটের তাদের এই যে এত বড় বড় ইনভেস্টমেন্ট কোথায় লাগাবে কাজে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের এই ব্যাপারটা কিন্তু বহু আগে থেকে এই প্ল্যানটা করা। এবং তারা প্রত্যেকটা সময় যে আমেরিকার যুদ্ধ লাগানো মানে হলো দুইটা দেশের উন্নতি, দুইটা ইন্ডাস্ট্রির উন্নতি। একটা হলো ইসরায়েলের, আর একটা হলো আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রি। এবং এই এদের এদের কারণেই কিন্তু সারা বিশ্বে কিন্তু এই কাওয়াজ লেগে আছে। আমি ফিল করি যে আপনি যে যে কথাটা বলছিলেন যে ইরান এই যে ব্যাপারে কোনো ছাড় দিবে কিনা, এটার ব্যাপারে কোনো ছাড় দিবে না, এবং তাদের জনগণের দাবি যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তো সুতরাং আর ইরানের কিন্তু ট্রাম্প কিন্তু এখন এই যে আপনি যেটা বললেন যে সেটা, বা অনেকে আশঙ্কা করছে যে একটা মানে ফাইনাল ব্যাটল, যেটা হলো বুটস অন দ্য গ্রাউন্ড, এটা কিন্তু আমেরিকার মানুষ এটা মোটেই সাপোর্ট করছে না। ২ নম্বর হচ্ছে এটা আমেরিকান মিলিটারি এটাতে মানে সাংঘাতিক লস অফ লাইফস এটা তারা আঁচ করতেছে, এবং যে কারণে এই অপশনটা একেবারেই নাই, এই অপশনটা টেবিল থেকে সরানো। সুতরাং এইখানে আমি বলবো যে এই স্টেলমেটটা থেকে যাবে, এটা একটা অচল অবস্থা থাকবে, এবং অচল অবস্থার মধ্যেই এই এক্সটেন্ড আপনার যুদ্ধবিরতিটা বাড়বে। আর তাছাড়া যে জিনিসটা সেটা হচ্ছে যে ইরান কিন্তু অ্যাজ এ হোল ট্রাম্পের প্রশাসনের যে নেগোসিয়েশন টিম আসছে, এই নেগোসিয়েশন টিমের উপর তাদের কোনো আস্থা নাই। কারণ তারা প্রতিটা বারই কিন্তু তাদের দুইবার এই নেগোসিয়েশন থাকা অবস্থায় ইরানকে আক্রমণের মুখে পড়তে হয়েছে, এবং যার কারণে আপনার কিন্তু তাদের এই টিমের উপর কিন্তু আস্থা নেই। এই জন্যই তারা কিন্তু জেডি ভ্যান্সকে ইনক্লুড করতে বলেছিল যে আমরা উই ওয়ান্ট সামবডি যে নাকি হু ইজ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্সিবল। এবং তাদের মতে জেডি ভ্যান্স ছিল সেন্সিবল, বাট ফার্স্ট রাউন্ডের কথাই মনে হলো জেডি ভ্যান্স তার অথরিটি নাই এক্সার্ট করার বা একটা ডিসিশনে আসার। সে যতটা না ট্রাম্পের সাথে যোগাযোগ রেখে, তার থেকে বেশি সে যোগাযোগ ছিল নেতানিয়াহুর সাথে, এবং যার ফলে এই যুদ্ধের কোনো আউটকাম আসে নাই। তো এটাই হলো এখন আগামী রাউন্ড অফ টক, যেটা এই যে সোমবারে শুরু হতে যাচ্ছে, এটার ভবিষ্যৎ কি হবে আমি ঠিক জানি না। বাট এখানে এখন পাকিস্তানের সাথে কিন্তু আরো ২-৩টা দেশ তারা ইনভলভ হয়েছে, এবং তারা প্রেসার দিচ্ছে, বিশেষ করে টার্কি এবং ইজিপ্ট তারা ইনভলভ হয়েছে, কাতার ইনভলভ হয়েছে। কাতার তারা ডাইরেক্ট ইনভলভ হচ্ছে না, বাট তারা চায় যে এটার একটা সমাধান। ঠিক একইভাবে কিছু আমি বলবো ব্যাকডোর, যেটাকে বলা হয় ডিপ্লোমেসি, এটা সৌদি আরবও শুরু করেছে ইরানের সাথে, এবং একই সাথে কাতার তো করেই যাচ্ছে, এবং ওমান আগে থেকেই ছিল। সো এক্সেপ্ট বাহরাইন এবং ইউএই, যারা চায় যে কমপ্লিট মানে ইরানের কমপ্লিট ধ্বংস। এবং আমি আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, আমি জানি না এটা মেনশন করেছি কিনা, যে যদি জিসিসি কান্ট্রিকে বলা হয় যে তোমরা এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে দিন দিন এরকম একটা শক্তিধর দেশ হয়ে উঠেছে, এবং তারা ক্রমান্বয়ে একের পর এক দেশের জায়গা দখল করছে, তারপরও তোমরা ইরান এবং ইসরায়েলের সাথে এই দুটোর মধ্যে কার কাছে তোমরা বেশি নিরাপদ? এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো এই জিসিসি কান্ট্রিগুলি মনে করে ইসরায়েলের কাছে তারা বেশি নিরাপদ। মানে এটা আমি বোঝার পর থেকে আমি বিভিন্ন লিটারেচার থেকে এবং তাদের যে ইন্টারভিউগুলি, তাদের যে অ্যাক্টিভিটিসগুলি, তার থেকে কিন্তু প্রমাণ করে যে আসলে আমাদের এই রাজতন্ত্রের যে প্রশাসকরা যারা আছে, আসলে তারা তো আমার মনে হয় না যে তাদের দেশের সাধারণ মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ করে। এটা হলো তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য কার সাথে গেলে তাদের সাম্রাজ্য টিকে থাকবে। এবং আমি মনে করি ইউএই এবং বাহরাইন এই দুটো হলো এক্সট্রিম ইসরায়েল সাপোর্টার, এবং তাদের হলো একটাই, তারা সলিউশন চায়, দ্য ডিস্ট্রাকশন অফ ইরান, এবং যেটা জানে যে এটা কোনো সম্ভব না। এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইসরায়েলকে ইনস্টিগেট করছে টু ক্যারি আউট, মানে গো বিয়ন্ড, মানে এই সমস্ত
নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইরানে মিলিটারি অ্যাক্টিভিটিস বা এটা ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস চালানো। এটা কিন্তু ইউএই এবং বাহরাইনের কিন্তু এইটাই ডিজায়ার। কিন্তু সৌদি আরব আবার এই ক্ষেত্রে কিছুটা নমনীয়, তারা চায় না, তারা চায় যে একটা ব্যালেন্স ফোর্স। তারা চায় না যে ইরান অতিরিক্ত শক্তিধর হোক বা ইসরায়েল অতিরিক্ত শক্তিধর হোক। তবে আমি মনে করি, আমার পার্সোনাল ভিউ, আমি মনে করি যদি ইরান পাওয়ারফুল ইরান ইজ মোর সিকিউর, স্টেবল হুম দেন এ পাওয়ারফুল ইসরায়েল।